ফিরে এলাম বিরতির পর। বিহারে এসআইআর নিয়ে জোর চাপানুতোর। এই পরিস্থিতিতে বাংলায় বিএলএদের তথ্য তলব করেছে নির্বাচন কমিশন। তার বিরোধিতায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমিশন, যদিও সেই আর্জি ফেরায় কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। বিহারের এসআইআর নিয়ে জোর চাপানুতোর। এই পরিস্থিতিতে বাংলার বিএলএদের তথ্য তলব করেছে নির্বাচন কমিশন। তার বিরোধিতায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কমিশন, যদিও সেই আর্জি ফেরায় কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। বিহারের এসআইআর নিয়ে যখন রাজনৈতিক মহলে চলছে জোর তরজা, এই পরিস্থিতিতে কয়েকদিন আগে নির্বাচন কমিশনের তরফে বাংলার সিইওর কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের তথ্য চাওয়া হয়। এই নিয়ে প্রবল আপত্তি জানায় তৃণমূল। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা শুরু হয়। শাসক শিবিরের বক্তব্য, রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন, এখনও প্রায় বছর খানিক বাকি। ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী বিধি লাগু হয় না, সুতরাং নির্বাচন কমিশনের অধীনে যায় না রাজ্য। তা সত্ত্বেও বছরখানেক আগে বুথ লেভেল এজেন্টদের তথ্য চাওয়া আদৌ এখতিয়ারভুক্ত? কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার মামলাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, শুধু কি আপনারাই প্রভাবিত হচ্ছেন নাকি সমস্ত রাজনৈতিক দল? পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়, অন্য দল হয়তো মেনে নিয়েছে, কিন্তু আমরা এই বিষয়টি চ্যালেঞ্জ করছি। সওয়াল জবাবের পর এতদিন দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন বিচারপতি। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, নবান্ন বনাম কমিশন দ্বৈরথ সপ্তম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছায়। কমিশনের তরফে তাদের সাসপেন্ড এবং ওই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়, যদিও রাজ্য শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয় তাদের, নইলে সুদক্ষ কর্মঠ আধিকারিকদের মনোবল ভেঙে যাবে বলে যুক্তি দেয় রাজ্য। এরপর দিল্লিতে ডেকে পাঠানো হয় মুখ্য সচিব মনোজ পান্তকে। তলবের সাড়া দিয়ে কমিশনের দপ্তরে যান তিনি। সূত্রের খবর, এখানে এখতিয়ার নিয়ে দুপক্ষের কথাবার্তাও হয়। কমিশন এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করছে না বলেই জানিয়ে দেয়। সূত্রের খবর, আধিকারিকদের সাসপেনশন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নিতে আগামী 21শে অগস্ট পর্যন্ত সময় চেয়ে নেন মুখ্য সচিব। তারই মাঝে বিএলএদের তথ্য তলব ইস্যুতে সংঘাত যেন আরও প্রকট হয়েছে। নবান্নের দাবি, কমিশনের লাগাতার হস্তক্ষেপের ফলে প্রশাসনিক কাজকর্ম চালাতে সমস্যা হচ্ছে। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, দুপক্ষের সংঘাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের নতুন নিয়মে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা 1500 থেকে কমে দাঁড়ালো 1200। এর ফলে পশ্চিমবঙ্গে প্রায় 13,816টি নতুন বুথ তৈরি হতে চলেছে। বর্তমানে রাজ্যে বুথ সংখ্যা 80,681, যা বেড়ে হবে 94,497। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর ইতিমধ্যেই এই প্রস্তাবের রাজনৈতিক দলগুলির হাতে পৌঁছে দিয়েছে। নির্বাচন কমিশনের নতুন নিয়মের জেরে বুথে ভোটারের সর্বোচ্চ সীমা বদলের জেরে পশ্চিমবঙ্গে বাড়তে চলেছে প্রায় 13,816টি ভোট বুথ। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা 80,681। নতুন বুথ যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে 94,497। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিয়েছে। আগামী বুধবার সর্বদল বৈঠকে তাদের মতামত নেওয়া হবে। এতদিন একটি বুথে সর্বাধিক 1500 ভোটার ভোট দিতে পারতেন, কিন্তু নতুন নিয়মে সেই সংখ্যা নামিয়ে আনা হয়েছে 1200-তে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। পরে বিহার বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস করা হয়। কমিশন জানিয়েছে, আগামী দিনে দেশজুড়ে সমস্ত নির্বাচনে এই অভিন্ন নীতি অনুসৃত হবে। ফলে 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই নিয়মে বুথ বিন্যাস হবে। জেলা শাসকের রিপোর্টে প্রাথমিকভাবে 13,853টি বুথ নতুন করে তৈরির প্রস্তাব এসেছে। সার্বিক পর্যালোচনার পর আরও 37টি বুথ সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 1,253টি বুথের পরিকাঠামো নতুনভাবে তৈরির প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 703টি বুথ স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জেলার ভিত্তিতে সবচেয়ে বেশি বুথ বৃদ্ধি হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। বর্তমানে এখানে বুথ সংখ্যা 8,859। প্রস্তাবিত সংখ্যা দাঁড়াচ্ছে 10,410। দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা,
বর্তমানে ৮,৬৫৮টি বুথ বাড়িয়ে ১০,০৫৪ করার পরিকল্পনা। তৃতীয় স্থানে মুর্শিদাবাদ, বর্তমানে ৫,৮৯৫টি বুথ, প্রস্তাবিত ৭,১৪৬টি। এরপর রয়েছে হুগলি ও নদিয়া। রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে বুথ বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সর্বদল বৈঠকে তাদের মতামত নিয়ে জেলা শাসকের রিপোর্টের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর সেই চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে নির্বাচন কমিশনে। কমিশন অনুমোদন দিলে বিজ্ঞপ্তি আকারে ঘোষণা করা হবে বুথ বিন্যাসের নতুন রূপরেখা। কমিশনের মতে বুথভিত্তিক ভোটারের সংখ্যা কমলে ভোটদাতাদের ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে ভোটদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায় নতুন বুথ করে উঠলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। 7 দিন বন্ধ থাকার পর কিছুটা স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। গত সপ্তাহে শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে ধস নামায় জাতীয় সড়কের একটা দিক বন্ধ রেখেই যান চলাচল চলতে থাকে। অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দার্জিলিং, কালিম্পং, সিকিমের বাসিন্দারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও রাস্তায় মেরামত হয়েছে, আবার কোথাও নতুন করে ধসে বিধ্বস্ত রাস্তা তৈরি করা হয়েছে। তবে ধীরগতিতে সব দিক নজর রেখে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজরও রাখছে প্রশাসন। এই রাস্তা বন্ধ থাকায় পর্যটনে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করা হচ্ছে পর্যটন সংস্থার তরফে। পাহাড়ে দীর্ঘদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। দার্জিলিং, কালিম্পং থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। জাতীয় সড়কের একটা দিক বন্ধ করে যান চলাচল চলতে থাকে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি সিকিম সড়ক যোগাযোগের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের লিকুভিরে ফের ভূমিধস নামে। 29 মাইল মিরিক সহ একাধিক জায়গায় ধস নামতে দেখা যায়। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তার গর্ভে চলে গিয়েছিল। NHIDCL কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে। জানানো হয় 15 আগস্ট খুলবে জাতীয় সড়ক। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় রাস্তা তৈরির কাজ। এবার অবশেষে 7 দিন পর খুলল এই শিলিগুড়ি সিকিম লাইফলাইন। বাণিজ্যের কথা মাথায় রেখে এই রাস্তা চালু করতে তৎপর হয় প্রশাসন। রাস্তা চালু হলেও পুরোপুরি স্বস্তি এখনো ফেরেনি বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ রাস্তা চালু হলেও বেশ কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, তাই চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ওই রাস্তা দিয়ে অতি সতর্কভাবে চলাচল করতে হবে। উপর থেকে বড় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে। এই বিষয়ে কালিম্পংয়ের জেলা শাসক বলেন, সব রকম যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে আমাদের নজর রয়েছে যাতে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি না চালায়। এদিকে রাস্তা বন্ধ থাকায় প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন সহ পর্যটন ব্যবসায়ীরা এই বিষয়ে বেশ চিন্তিত। ট্যুর অপারেটরদের দাবি, সিকিম যাওয়ার প্রধান সড়ক এটি। এটা বন্ধ থাকায় পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের নিম্নচাপের চোখরাঙানি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সূত্রের খবর, এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে এর প্রভাব সর্বাধিক হবে, তবে দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়তে পারে। সপ্তাহের শুরুতেই আবার রং বদলাতে চলেছে আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সূত্রের খবরে এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূলের এর প্রভাব সর্বাধিক হবে, তবে দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়তে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সোমবার থেকে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উপকূলবর্তী জেলাগুলিতে আরও তীব্র প্রভাব পড়তে পারে। এই সময়ে আবহাওয়া দফতর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নিম্নচাপটি গুজরাট অভিমুখে যাবে এবং শক্তি ক্ষয় করে ঘূর্ণাবর্তে পরিণত হবে। তাই এর প্রভাব সরাসরি বাংলার ওপর পড়বে না, বরং এই নিম্নচাপ বাংলা ছেড়ে ওড়িশা অভিমুখে এগোবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে কিছুটা, যার ফলে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই সপ্তাহের শুরু থেকে আবহাওয়া অস্থির থাকবে। সরাসরি নিম্নচাপের আশঙ্কা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও প্রবল হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।